আলটিমেটলি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যার কারণ মানে চিরকাল যুদ্ধ করে 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 তো বাঁচা যাবে না। তো সবাই যদি আরব স্টেটগুলো যদি বৈরী আচরণ করে, জনগণ যদি বৈরী হয়ে দাঁড়ায়, ইরান যদি শক্ত থাকে, ইরান যদি সামর্থ্যবান থাকে, তাহলে পরেও এটা তারা আমার মনে হয় না যে ইসরায়েল আলটিমেটলি জয়লাভ করে, বরং তাদের পরাজয় নিশ্চিত। আমেরিকা ইরানে হামলা করেছে, ইরান এখন কি করতে পারে? এটা দুর্ভাগ্যের বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম ইসলামী প্রজাতন্ত্র ইরানে হামলা চালিয়েছে। বিশ্বব্যাপী এর নিন্দা উত্থিত হয়েছে। অনেকেরই ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে চলবেন। হয়তোবা তিনি 15 দিনের সময় নিয়েছেন, আরও হয়তো সময় নেবেন। ইরানকে ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়তো বা বশীভূত করতে চেষ্টা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের ইসরায়েলের সাথে যুদ্ধের যে ঝুঁকি, যে বিপদ, সেটি এড়িয়ে যাবেন বলে শুভাকাঙ্ক্ষীরা আন্দাজ করছিল, কিন্তু তা না। মানে অপ্রকৃতস্থ বা আতপাগল বলে যে সুনাম ট্রাম্প অর্জন করেছেন, সেটি তিনি করলেন। তিনি আকস্মিকভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেন এবং তিনি দাবি করছেন যে হামলা 100 ভাগ সফল হয়েছে। ইরানের পারমাণবিক ব্যবস্থাপনা বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অপরদিকে ইরান বলছে যে তারা যেহেতু আশঙ্কাগ্রস্ত ছিল যে ইরান হামলা চালাবে, সেজন্য তাদের পারমাণবিক স্থাপনাগুলো বা রসায়নগুলো তারা সরিয়ে নিয়েছে। তেমন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং নিরপেক্ষ রিপোর্টও দেখা যায় যে ওইখানে পারমাণবিক যে বিকিরণ হয়, সেটি পারমাণবিক বিকিরণ ঘটেনি। আশেপাশের অধিবাসীদের কোনো অসুবিধা হয়নি এবং একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তাতে মনে করার যথেষ্ট আশঙ্কা রয়েছে যে আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ব্যর্থ হয়েছে, অর্থাৎ পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই। যদিও কাঠামোগত ক্ষতি হয়েছে, কিন্তু পারমাণবিক স্থাপনা ধ্বংস করার মতো যে দাবি ডোনাল্ড করছেন, সেটা হয়তো ঘটেনি। সারা পৃথিবীর লোকেরা, সারা পৃথিবীর রাষ্ট্রগুলো, এমনকি ডোনাল্ড ট্রাম্প জানেন যে ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পারমিশন দিতে রাজি নন। তার কারণ তিনি ইরানকে, আলটিমেটলি ইসলামকে মার্কিন সভ্যতা, পশ্চিমা সভ্যতার জন্য ভীতিকর মনে করেন, বিপজ্জনক মনে করেন এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য যথার্থ হুমকি মনে করেন বলেই তিনি এই কাজটি করেছেন। তো এটি দুটো ঘটনা হতে পারে। একটি হলো যে ডোনাল্ড ট্রাম্প আধোপথে ক্ষান্ত হতে পারেন, বলতে পারেন যে যেহেতু তিনি পারমাণবিক স্থাপনা ধ্বংস করেই ফেলেছেন, সুতরাং তার উদ্দেশ্য সাধিত হয়েছে, তিনি আর যুদ্ধকে হয়তো প্রলম্বিত করতে দেবেন না। এটা একটি ধারণা। আবার এর বিপরীতে আরেকটি ধারণা রয়েছে যে যেহেতু ইসরায়েল কন্টিনিউয়াসলি দীর্ঘমেয়াদী যুদ্ধের কথা ভাবছে বলে রণকুশলীবিদরা বলছেন, সুতরাং যুদ্ধ প্রলম্বিত হতে পারে এবং যুদ্ধ যদি প্রলম্বিত হয় তাহলে পরে এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন যে ইরানের পক্ষে এবং ইসলামের পক্ষে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের স্থাপনা রয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা রয়েছে, লেবাননে মানে সিরিয়ায় হিজবুল্লাহ রয়েছে, গাজায় হামাস রয়েছে। এই সব শক্তিগুলো ইরানকে বিব্রত করবে এবং দুটো
ব্যবসা বাণিজ্যের বা সমুদ্রপথের দুটো প্রধান কেন্দ্র হরমুজ প্রণালী, যেটি ইরান এবং জাজিরাতুল আরব বা সৌদি উপদ্বীপের মধ্যে একটি ক্ষীণ ধারা, সেটি ইরান নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরানের পার্লামেন্টে প্রস্তাব গৃহীত হয়েছে তো তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। অপরদিকে বাবেল মান্ডেল প্রণালী, যেটা সুয়েজ খাল লোহিত সাগর হয়ে যেটি সোমালিয়া এবং সৌদি আরবের মধ্যে, সেটাও আরেকটি ক্ষীণধারা বাবেল মান্ডেল প্রণালী। সেখানে হুতি বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। সোমালিয়ায় মার্কিন বিরোধী শক্তি, মার্কিন বিরোধী নন স্টেট অ্যাক্টরসরা আছে, সেখানে তারা হামলা করতে পারে। তো এভাবে একটি সুদীর্ঘব্যাপী সময়ব্যাপী একটি যুদ্ধ যদি হয়, তাহলে পরে মানে পৃথিবীর কোথাও কেউ শান্তিতে থাকতে পারবে না, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে বাংলাদেশ সহ সারা পৃথিবী এর প্রতিফল প্রতিক্রিয়া ভোগ করতে হবে। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে তেলের দাম বেড়েছে। এই সময়ের সবচেয়ে এই হামলার পরপরই তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে হামলার পরপরই। সুতরাং এটি একটি বিপজ্জনক প্রবণতা এবং আলটিমেটলি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যার কারণ মানে চিরকাল যুদ্ধ করে 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 তো বাঁচা যাবে না। তো সবাই যদি আরব স্টেটগুলো, আমরা জানি যে আরব স্টেটগুলো, আরবের জনগণ, আরব বিশ্বের জনগণ, সেটি মরক্কো থেকে পারস্য পর্যন্ত, পাকিস্তান পর্যন্ত সম্প্রসারিত। তারা যদি বৈরী আচরণ করে, জনগণ যদি বৈরী হয়ে দাঁড়ায়, ইরান যদি শক্ত থাকে, ইরান যদি সামর্থ্যবান থাকে, তাহলে পরেও এটা তারা, আমার মনে হয় না যে ইসরায়েল আলটিমেটলি জয়লাভ করে, বরং তাদের পরাজয় নিশ্চিত। এটি একটি কথা। হরমুজ প্রণালী বন্ধ করলে কি প্রভাব পড়তে পারে একটু আগে বলতেছিলেন, একটু বিস্তারিত যদি বলতেন। আপনি যদি নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে গালফ স্টেটের, গালফ যেটাকে পারস্য উপসাগর আমরা বলতাম, এটাকে ইরানিরা নাম দিয়েছে ইসলামিক গালফ। ইসলামিক গালফের অবশেষে ছোট্ট একটি সরু পানিপথ হচ্ছে হরমুজ প্রণালী। এটি পারস্য তথা পারস্য উপসাগর তথা ইরানের এবং সৌদি আরবের মাঝখানে ছোট্ট একটি জলরেখা। এই জলরেখা দিয়ে পৃথিবীর তাবৎ তৈলের 30% তেল আমদানি রপ্তানি হয়। ওখানের ওই দিকটাই ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, এই দিকটা। তারাই হচ্ছে গিয়া তৈল উৎপাদনের প্রধান রপ্তানিকারক। এই রপ্তানিকারকরা যদি হরমুজ প্রণালীকে নিরাপদ মনে না করে, রপ্তানি বন্ধ হয়ে যাবে অথবা রপ্তানি সংকুচিত হয়ে আসবে। তো সংকুচিত হলে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে যাবে। আপনাকে মনে করিয়ে দিই যে মানে ওয়েল একটা মানে অস্ত্র, ওই যে এক সময়ের যুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে ওয়েল এম্বার্গো, তৈল নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল পাশ্চাত্যের বিরুদ্ধে। তখন পাশ্চাত্য এতটাই শঙ্কিত, এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা সৌদি আরবের গ্যাস ফিল্ড, অয়েল ফিল্ড দখল করবে এরকম সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, এরকম একটি প্রান্তিক পর্যায়ে গিয়ে যুদ্ধ অবস্থার মুখোমুখি হয়ে সৌদি আরবকে সারেন্ডার করতে হয়েছে এবং আলটিমেটলি বাদশাহ ফয়সাল প্রাণ দিতে হয়েছে ওই তেলের জেরে। ইসরায়েল মোসাদ তাকে হত্যা করেছে। তো এম্বার্গোবাদী এখন যদি তেল সরবরাহে বাধাগ্রস্ত হয়, তাহলে পরে পশ্চিমা বিশ্বে তো হাহাকার পড়ে যাবে এবং এই ব্যবস্থাটি পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো রাষ্ট্র ব্যবস্থাকে, সরবরাহ ব্যবস্থাকে এনার্জি ক্রাইসিস তৈরি করবে। এটা আর একটা বড় ধরনের সংকটের সৃষ্টি হবে।